কৃষি আইন। তো এই কৃষি আইনটা সংসদে 5 জুন 2020 সালে বিজেপি সরকারের পক্ষ থেকে একটা অর্ডিন্যান্স জারি করে সংসদে পেশ করা হয়। 5 জুন 2020 সালে। তো এই কৃষি বিল যেটা আছে সেটা 3টা অধ্যাদেশ জারি করে সরকার এই কৃষি বিলটাকে আনে। তো এই 3টা কৃষি বিল নিয়ে আসার জন্য যে অর্ডিন্যান্স 5 জুন 2020 সরকার নিয়ে আসে, এই 3টা অর্ডিন্যান্স হলো: 1 নম্বর ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট ইন্স্যুরেন্স। এই বিলটা কি, এই আইনের মধ্যে কি লেখা রয়েছে? তো সরকার বলছে এই আইনটা এমনই একটা আইন, এই আইন করলে কৃষকের লাভই লাভ হবে, লাভই লাভ হবে। কেমন লাভ হবে, কেমন লাভ হওয়ার কথা বলছে সরকার? যেমন বলছে আমাদের যে সরকারি দপ্তরগুলো রয়েছে যেখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করত, কিষাণ মান্ডিগুলো রয়েছে, আরো যেমন বিভিন্ন সরকারি সংস্থা, যে সংস্থা সরকারি ন্যায্য মূল্যে কৃষকের বিভিন্ন আনাজপাতিগুলো ক্রয় করে থাকে। তো অনুরূপ একটা আমাদের গ্রামগঞ্জে আমরা দেখতে পাই কিষাণ মান্ডি তার জন্য তৈরি করে রেখেছে। তো বলছে সরকার আমাদের কিষাণ মান্ডি রয়েছে এবং এই কিষাণ মান্ডিগুলোতে এমএসপিও আমরা নির্ধারণ করে দিয়েছি। এমএসপিটা কি? মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য। আমরা ন্যূনতম সহায়ক মূল্যটা ধার্য করে রেখেছি। এই ন্যূনতম সহায়ক মূল্যের নিচে কেউ তোমার মাল নেবে না। এবার সরকার আরেকটা জিনিস বলছে যে তোমরা বাইরে বিক্রি করতে পারো। সরকার আইনে বলছে, আইনে ড্রাফট তৈরি করে বলছে যে তোমরা বাইরে বিক্রি করতে পারো, যেখানে বিক্রি করলে তোমাদের সরকারকে কোনো 1 পয়সা ট্যাক্সও দিতে হবে না। আবার সরকার আমাদেরকে কেমন বলছে? বলছে যে এই বাইরে বিক্রি করার ছাড়টা আমরা এই কারণেই দিয়েছি, যেহেতু আমাদের এখানে একটা কিষাণ মান্ডিতে বিক্রি করলে একটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা রেখেছি, তো ন্যূনতম সহায়ক মূল্য যেটা। আবার খোলা বাজারে যদি অনুমতি দিই আমরা কোম্পানিগুলোকেও আনাজ কেনার পারমিশনটা দিই, তাহলে কি হবে? তাহলে কোম্পানিগুলো এখান থেকে আমার সরকারি যে রেটটা আছে তার থেকে 2-1 পয়সা বেশি দামে কিন্তু তাহলে তো মাল পাবে না, সরকার বলছে। তাহলে কৃষকদের লাভের অঙ্কটা আরো বাড়বে, কৃষকদের লাভের অঙ্কটা আরো বাড়বে। এখানে হয়তো ধানের দাম যদি মিনিমাম 700 টাকা হয়, তাহলে ও 750 দিবে, তারপরেই তো কৃষক ওর কাছে বিক্রি করবে বাইরে। তাহলে এখানে 50 পয়সা মন প্রতি আরো কৃষকের পকেটে ঢুকছে। এই 1 নম্বর আইনের মারফতে এটা বলছে সরকার এবং এটা এই আইনে লেখা রয়েছে। তো আমাদের মানুষগুলো এবং বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, সংঘ পরিবার তারা প্রচার করছে কৃষক বিলের সমর্থনে। বিভিন্ন গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় প্রচার করছে যেন কৃষক বিলটা হচ্ছে কৃষকদের উন্নয়নের এবং কৃষকদের লাভের অঙ্কটা দ্বিগুণ করার কার্যক্রম। কিন্তু এর ভিতরে রহস্যটা আমরা জানি না। এর ভিতরে কি রহস্য রয়েছে? এর ভিতরে রহস্যটা হচ্ছে এটাই, সরকার যে সরকারি কিষাণ মান্ডিটা ছিল সেটাকে তুলে দেওয়ার কার্যক্রম চালাচ্ছে, আর এজন্য আইন করে বাইরে কোম্পানিকে অর্থাৎ বেসরকারি পয়সাওয়ালাকে হাজার হাজার মেট্রিক টন কেনার অনুমতি ছাড় দিন। এই বিল তৈরি করার আগে যে আইনটা ছিল ভারতবর্ষ 1955 সালে যে আইনটা নির্মাণ করা হয়েছিল কৃষকদের সাথে, সেটা বলছে যে বেসরকারি কোম্পানিরা মিনিমাম একটা লিমিটেশন ছিল, ওই লিমিটেশনের বেশি মাল মজুত করতে পারবে। ওই জন্য বিভিন্ন বেসরকারি গোদামে মাঝে মাঝে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের লোকগুলা চেক করতো, ওর বেশি যে পরিমাণ রাখার ওর অর্ডার আছে ওর থেকে বেশি হলে ওটাকে সিজ করে দিত, ওই গোডাউনগুলোকে সিজ করে দিত, অবৈধ মাল রাখার অপরাধে ওটা সিজ করে দিত। বর্তমানে সরকার আইন বানিয়ে ওদেরকে ছাড় দিল যে তোমরা হাজার হাজার মেট্রিক টন যা কিনতে পারো তোমাদের ছাড় দেওয়া হবে। কৃষককে কি বোঝাচ্ছে যে এই ছাড় দেওয়াতে তোমাদের লাভের অঙ্কটা বেশি হবে, তোমাদের পয়সা পকেটে বেশি আসবে। তো এই কার্যক্রম করার একমাত্র
হিডেন এজেন্ডাটা হচ্ছে সরকারি যে সংস্থাটা সেটাকে তুলে দেওয়ার জন্য। যখন এরকমই হতে থাকবে, কোম্পানিগুলো 50 টাকা বেশি দামে কিনবে, তখন লোক ওইখানে না গিয়ে এখানে যাবে, এখানে মাল বিক্রি করবে। এখানে মাল বিক্রি করে 2-4 বছর, 3 বছর, 5 বছর হবে, তখন সরকার দেখাবে যে এই কিষাণ মান্ডিটা চলছে না। এখানে কিষাণ মান্ডিটা না চলার কারণে এখানে যে কর্মচারী রয়েছে, এখানে যে ম্যানেজিং সিস্টেমটা রয়েছে, তার জন্য অনেক টাকা ঘাটতি করছে। সারা ভারতবর্ষব্যাপী যে কিষাণ মান্ডিগুলো রয়েছে তাতে কোটি কোটি টাকা বেকার খরচ হচ্ছে। তাহলে এখানে যখন কিষাণরা যাদের জন্য করা হয়েছে তারা যখন ব্যবহারই করছে না, তাহলে এটা রেখে লাভ নেই, এটাকে বন্ধ করে দেবে। যেই বন্ধ করে দিল, তখন ওই বাইরে যেটা আমরা 750 টাকা বিক্রি করতাম, ওই যদি 200 টাকা না নেয়, তখন আমরা করবোটা কি? তখন ওই যদি 200 টাকাও দাম না দেয় মন প্রতি, তখন আমরা কি করবো? ওটা তো বন্ধ হয়ে যাবে। তো সরকার বোকা আমাদেরকে বানিয়েছে, বোকা বানিয়েছে বলে এই সমস্ত কালা কানুন তৈরি করতে পারছে। তো সরকার যদি কৃষকদেরকে সত্যি সত্যি উপকৃত করতে চায়, সরকার যদি কৃষকদেরকে সত্যি সত্যি বেনিফিটস দিতে চায়, তাহলে সরকার নিজেদের যে সরকারি দপ্তরে যেমন এমএসপিটা রেখেছে, বেসরকারি সংস্থাতেও এমএসপি রাখতে পারতো আইন বানিয়ে, যে এখানেও একটা মিনিমাম সাপোর্ট প্রাইস থাকা আবশ্যক। এই সাপোর্ট প্রাইসের নিচে তুমি 1 টাকা কমেও কিনতে পারবে না, এরপরে যা কিনতে পারো কিনো। তাহলে এখানেও এমএসপি থাকলো, এখানেও এমএসপি। তো এই এমএসপির বেশি দাম যখন দেবে, তখনই তো এখানে যাবে। তাহলে এই যখন এখানে যাবে এবং এটা বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে এমএসপি যখন আইনে লেখা আছে এমএসপি দিতেই হবে, তখন এমএসপির নিচের দাম আর জনগণের কাছে এই এমএসপির নিচের দামে কিনতে পারবে না। কিন্তু সরকার কেন করেনি? সরকারের কাছে কি এটা জানা ছিল না? এই আইনটা জানা নেই কি? জানা আছে। সরকারের কাছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, ল এক্সপার্ট আছে। তো এটা কৃষকের সত্যানাশ করার জন্য এই কার্যক্রমটা করেছে, কৃষকের উন্নয়ন করার জন্য নয়। কৃষককে যদি উন্নয়ন করতেই হতো, তাহলে ওইখানে যেমন এমএসপিটা ছিল আইন মারফত, এখানেও আইন বানিয়ে এমএসপিটা রাখার প্রয়োজন ছিল। আর এই এমএসপির ঊর্ধ্বে যদি কোম্পানিরা নেই, তো কৃষকের আলো ভালো। তাহলে ওইটা বন্ধ হয়ে যাওয়ার পরে, সরকারি সংস্থা বন্ধ হওয়ার পরে কিন্তু এখানে এই এমএসপির নিচের দামে ওই বেসরকারি কোম্পানিটা দিতে পারবে। তো জনগণকে বোকা বানানোর জন্য আমাদের কাছে উত্থাপন করছে কৃষকের 2-3 লাভ হবে, কৃষকের কিছু হবে, আগামী দিনে কৃষক ভিখারিতে পরিণত হবে। দ্বিতীয় যে আইনটা রয়েছে সেটা বলছে দি ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন। এই আইনের কি বলা হয়েছে? এই আইনে বলা হয়েছে, সরকার যেটা বলছে, সরকার দাবি করছে যে কৃষক যে আনাজপাতিগুলো উৎপন্ন করে সেটা খুব পচনশীল, সময় মতো যদি বাজারে বিক্রি করতে না পারে তাহলে সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এমন অবস্থাতে কৃষকের সঙ্গে কোম্পানিগুলির একটা লিঙ্ক তৈরি করতে হবে। তাহলে ওই নির্দিষ্ট কৃষক যে মাল উৎপন্ন করবে তার পরিবারে যতটা প্রয়োজন সেটা রেখে বাড়তি মালটা যাতে তার বিক্রি করার জন্য কোন রকম সমস্যা দেখা না দেয়, তার জন্য কোম্পানি ডাইরেক্ট ওর সঙ্গে লিঙ্ক করবে। যে মাল উৎপন্ন করলো বাড়তি মালটা কোম্পানি সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে, এটা বলছে। তাহলে জনগণ বলছে কি না, তাহলে তো খুবই ভালো, তাহলে আমাদের আর বিক্রি করার সমস্যা এখানে ওখানে দৌড়াতে হবে, এই সমস্যাটা থাকবে না। প্লাস আমাদের যে মাল পচে যাওয়ার যে ভয়, ওই ভয়টাও থাকছে না। সাধারণ মানুষ এটা মনে করছে, কিন্তু এর ভিতরে প্যাঁচ আছে। এর ভিতরে কি প্যাঁচ আছে? এর ভিতরে প্যাঁচ এটাই আছে যে সাধারণ কৃষকরা যে মাল উৎপন্ন করছে কোম্পানির সঙ্গে লিঙ্ক করে দেওয়া হচ্ছে, নো অবজেকশন, ভালো দিক। কিন্তু গড়বড়িটা কোথায়? গড়বড়িটা এইখানে যে কোম্পানি যখন এদের মালটা নিয়ে যাবে, এদের সঙ্গে একটা চুক্তি হবে। চুক্তি কত বছর? মিনিমাম 5 বছর। এখানে বলছে চুক্তি মিনিমাম 5 বছর হবে, 5 বছরের ম্যাক্সিমাম 10 বছর, 15 বছর, 20 বছর, কৃষক যেমন রাজি হবে। তো মিনিমাম 5 বছর, 5 বছরের নিচে আর কোনো চুক্তি হবে। তো 5 বছর ধরুন আজকে আমার সঙ্গে কোনো কোম্পানি চুক্তি করলো, তাহলে বর্তমান বাজার রেট যেটা চলছে সেই বাজার রেট অনুযায়ী সেখানে চুক্তিপত্র হলো 5 বছরের জন্য। তো 5 বছর ধরে আমাকে ওই দাবি কোম্পানিকে দিতে হবে।
বাইরে বেশি দাম দিয়ে কেনা বেচা হলেও আমি সেখানে নিয়ে যেতে পারবো না, কারণ কোম্পানিকে যে নির্দিষ্ট চুক্তি আমি করেছি ওই চুক্তিটা ফুলফিল না করতে যদি পারি তাহলে কোম্পানি আমার বিরুদ্ধে যদি কেস ঠুকিয়ে দেয়, চুক্তি অবমাননা করার অপরাধে আমাকে সরকার অ্যারেস্ট করতে পারবে, গ্রেফতার। এই চালাকি তো কৃষকরা বুঝতে পারে, কারণ এটা যে লেখা নেই, এটা থুড়ি লিখবে আইনের মধ্যে মার খাওয়ার জন্য, কৃষকের হাতে মার খাওয়ার জন্য এগুলো লিখবে। তো যে লিমিটেশনটা দিয়েছে সরকার, যদি কৃষকদেরকে বেনিফিটস দিতে চায় তাহলে এই চুক্তিটা সিজন ওয়াইজ হওয়ার দরকার ছিল। সিজন ওয়াইজ, যেমন এখন একটা ধানের সিজন, এখন এই ধানের সিজনে বর্তমান যা বাজার দর, সেই বাজার দর মিনিমাম একটা সাপোর্ট প্রাইস এর ঊর্ধ্বে যা কৃষক বিক্রি করতে পারবে বিক্রি করবে। তো পরবর্তী যদি সরকার কোম্পানি এবং কৃষকের মধ্যে যদি দাম নিয়ে কষাকষি হয় বা মনোমালিন্য হয়, তখন কৃষক যাতে ওই কোম্পানিকে বদলাতে পারে, তার ইচ্ছে মতো যে কোনো জায়গায় বিক্রি করতে পারে। কিন্তু এই 5 বছর চুক্তি করার ফলে কৃষকদেরকে একটা নির্দিষ্ট চুক্তির বন্ধনে বেঁধে দেওয়া হবে, ওর বাইরে যেতে পারবে। অর্থাৎ 5 বছর ধরে লস স্বীকার করে হোক আর যে করে হোক 5 বছর ধরে তাকে ওই একই দামে 5 বছর ধরে তাকে মাল সাপ্লাই দিতে হবে। এইখানে গড়বড়টা আছে। তো চুক্তিটা সিজন ওয়াইজ করা উচিত ছিল। সরকার যদি কৃষকদের হিত করতে চায় তাহলে এটাকে সিজন ওয়াইজ করতে হবে। তাহলে একটা সিজনে ওই সময় এবং বাতাবরণ পরিস্থিতিতে যে মাল উৎপন্ন করতে কত খরচ হয়েছে সেগুলোকে হিসাব নিকাশ করে কিছু লাভ রেখে বিক্রি করতে পারতো নির্দিষ্ট একটা দামে, এবং পরবর্তী সময়ে দাম অবশ্যই বাড়বে। তাহলে ওই সময়কার দাম অনুযায়ী পরবর্তী সময়ে দাম বৃদ্ধি দাম পেতে পারতো। কিন্তু এই যে 5 বছর, মিনিমাম 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর হতে পারে, তাহলে 20 বছরের জন্য যদি কোনো কিষাণ চুক্তি করে নেয় তাহলে 20 বছর ধরে তাকে ওই একই দিতে হবে। এবার দ্বিতীয় যে সমস্যাটা হলো এখানে, যে ধরুন তারপরে হয়তো কোনো বন্যা হলো, কোনো খরা হলো, বা কোনো কারণে আপনি যে চুক্তিটা করেছিলেন ওই চুক্তি মাফিক মাল দিতে পারলেন না কোম্পানি, তাহলে কোম্পানি আপনার বিরুদ্ধে কেস করতে পারে। আপনার বিরুদ্ধে কোম্পানি কেস করতে পারে, আর ওই কেস লড়তে লড়তে আপনি নিঃস্ব হয়ে যাবেন। তাহলে এই বেড়া জালের মধ্যে স্বাধীন কৃষকগুলোকে আনার কি প্রয়োজন ছিল? বর্তমান সময়ে যে প্রথাটা ছিল, আইন না বানিয়ে যেটা চলে আসছিল, সরকারের কাছে মানুষ বিক্রি করতো, বাইরের বাজারে বিক্রি করতে পারতো, তো ওটাকে আবার কানুন বানিয়ে বন্ধকের মতো কাজ করছে, কৃষককে বেঁধে দেওয়া হচ্ছে। আগে কৃষক স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো যা কিছু করতে পারতো, এখন কৃষককে নিজের ইচ্ছে মতো না, কোম্পানি এবং সরকারের ইচ্ছে মতো একটা আবদ্ধ বন্ধনে বেঁধে দেওয়া হচ্ছে। এইখানে গড়বড়িটা। একে তো আপনি ওই 5 বছর, মিনিমাম 5 বছরই ধরে নিলাম, 5 বছর ওই একই দামে দিতে হবে। 5 বছরের জন্য যদি আপনি চুক্তিটা ভঙ্গ করেন কেস খাবেন, কিংবা কোনো কারণবশত 5 বছরের মধ্যে যদি কোনো সময় আপনি যে পরিমাণ মাল দেওয়ার কথা ওই পরিমাণ মাল যদি না দিতে পারেন, সরবরাহ না করতে পারেন, তাহলে কোম্পানির নাকি লস হবে। যে চুক্তিটা হয়েছিল ওই চুক্তি মাফিক মাল সরবরাহ করতে না পারার জন্য কোম্পানির কোটি কোটি ড্যামারেজ হবে, ওই ড্যামারেজ কৃষককে বহন করতে হবে। এই আইনে লেখা আছে। কৃষক জানেন, আমরা জানি, কৃষকরা কি জানে। তো এমনই একটা আইন। তারপর কি বলছে, লাস্ট যে 3 নম্বর আইনটা বলছে যে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1995 যেটা ছিল, 1995 এর 1955 সালে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট যেটা ছিল, অত্যাবশ্যকীয় পণ্য যেটা আইন ছিল, সেই অত্যাবশ্যকীয় পণ্য আইনটাকে পুরোপুরি অ্যামেন্ডমেন্ট করে দেয়, সংশোধন করে দেয়। সংশোধন করে এখন সরকার অত্যাবশ্যকীয় বস্তুর লিস্ট থেকে চাল, ডাল, গম, সরষা, পেঁয়াজ, আলু এই সমস্ত পণ্যকে বাদ দিল। অত্যাবশ্যকীয় পণ্যের লিস্ট থেকে চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ এই সমস্ত জিনিসটাকে বাদ দিয়ে দিল। অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ওটা গ্রহণযোগ্য নয়। যে জিনিসগুলো আমাদের প্রত্যেক জীবনে, এই জিনিসগুলো না থাকলে আমরা চলতেই পারি না, যেটা অতি আবশ্যক প্রয়োজন, এটাকে অত্যাবশ্যকীয় পণ্য থেকে বাদ দিই। ভাবতে পারছেন কত বড় একটা সমস্যা, কত বড় একটা আগামী দিনে কত বড় একটা বিপর্যয়ের মধ্যে আমরা যেতে চলেছি। অত্যাবশ্যকীয় পণ্য থেকে এটাকে বাদ দিয়ে দিল।
অত্যাবশ্যকীয় পণ্য থেকে যখনই বাদ দিল তখন এই সমস্ত মাল বেসরকারি কোম্পানিগুলো যত ইচ্ছা তত স্টোর করতে পারবে, পয়সাওয়ালারা যত ইচ্ছা তত স্টোর করতে পারবে। আগে কি নিয়ম ছিল, এই অত্যাবশ্যকীয় পণ্যগুলোর অধিকার স্টোর করার অধিকার বেসরকারি কোম্পানির ছিল না। সে 1000 টাকা থাকুক তোমার, এই অত্যাবশ্যকীয় পণ্য যেগুলো ছাড়া মানুষ চলতে পারে না এগুলো সরকারি আন্ডারে থাকবে। এবং আপদকালীন অবস্থা, কোনো তো খরা হলো, বন্যা হলো, জনগণের ঘরে খাওয়া নেই, তখন চাল বিতরণ থেকে শুরু করে ডাল বিতরণ করে সরকার দিত, দেওয়ার প্রভিশন আছে সংবিধান। কিন্তু এখন এটাকে অত্যাবশ্যকীয় পণ্য থেকে বাদ দিয়ে দিল, এগুলো ছাড়াও নাকি মানুষ চলতে পারে। অত্যাবশ্যকীয় পণ্য কি কোনটাকে বলছে, যেগুলো ছাড়া মানুষ চলতে পারে না, এখন এটাকে অত্যাবশ্যকীয় পণ্য থেকে বাদ দিয়ে দিল ওই লিস্ট থেকে। তো চালটাকে বাদ দিল, গমটাকে বাদ দিল। চাল আর গম ছাড়া এই ভারতবর্ষের মানুষ বাঁচতে পারে? কেউ না একটু ভাত খায়, নয়তো রুটি খায়। যে চাল আর গম ছাড়া কি ভারতের মানুষ বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। কিন্তু এটা মোস্ট ইসেনশিয়াল কমোডিটিস এর থেকে বাদ দিয়ে দিল এটাকে। এটা অতি অত্যাবশ্যকীয় পণ্য, এই অতি অত্যাবশ্যকীয় পণ্যটা অত্যাবশ্যকীয় পণ্য থেকে বাদ দিয়ে দিল। আর এটাকে স্টোর করার ছাড় বেসরকারি কোম্পানিকে দিয়ে দিল। আর বেসরকারি কোম্পানি তখন নিজের ইচ্ছে মতো এই মালগুলো স্টোর করবে এবং ডাল সিজনে এটা 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ দামে বিক্রি করবে। আর অত্যাবশ্যকীয় পণ্য থেকে যে সমস্ত জিনিস অত্যাবশ্যকীয় পণ্যের লিস্ট থাকে না, সেটা নিয়ন্ত্রণ সরকারের কাছে থাকে না। দাম যে নির্ণয় করবে সেটা ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট নির্ণয় করবে না, সেটা কোম্পানি নির্ণয় করবে। তখন 10 গুণ 15 গুণ 20 গুণ হারে এগুলো বিক্রি করবে। আপনারা মনন্তর পড়েছেন হয়তো অনেকেই, ভারতে মনন্তর হয়েছিল, ভারতবর্ষে মহামারী মনন্তর হয়েছিল। মনন্তর হওয়ার কারণটা কি, যে পুঁজিপতি পয়সাওয়ালারা ভারতের সমস্ত আনাজপাতি চাল ডাল গমকে স্টোর করে রেখেছে, খাওয়ার দাওয়ার ছিল না, এরকম না, ক্রাইসিস সৃষ্টি করেছে। তারপরে সাধারণ মানুষগুলো যেগুলো যারা দিন এনে দিন খেটে খেত, তারা অসহায় খিদের জ্বালায় মারা গেছিল। মনন্তরের সময় হাজারো হাজারো আমাদের SC ST OBC মানুষগুলো না খেতে পেয়ে মারা গেছে। তো এরকম একটা মনন্তর সৃষ্টি করার জন্য এই এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1995 থেকে অ্যামেন্ডমেন্ট করে 2020 সালে নতুন একটা আইন। কতটা ভয়ানক হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত অত্যাবশ্যকীয় যে সমস্ত নিত্য নতুন আইন পাস করছে, আগামী দিনে আমাদেরকে লাগু করবে আমাদের উপর, এটাকে জানার জন্য আমরা জনগণকে ডাকছি। জনগণ আসছে, বলছে আমার খুব কাজ, এই আমাকে অমুক যেতে হবে, তমুক যেতে হবে। এটা কবে দেওয়া হলো অত্যাবশ্যক পণ্য? এটা কত সালে বাদ দিয়েছে? এটা 2020 সালে, এটা 1955 সালের এই আইনটা ছিল এবং 1955 সালের পর থেকে এই আইন মোতাবেক ছিল, কাজ চলছিল। এখন 2020 সালে 5 জুন এটাকে অধ্যাদেশ এনে এই রিসেন্ট কয়েকদিন আগে রাজ্যসভায় এবং লোকসভা এবং রাজ্যসভায় পাস করে রাষ্ট্রপতি সই স্বাক্ষর হয়ে এটা আইনে পরিণত হয়ে গেল। তো এই জন্য আমরা রাষ্ট্রীয় কিষাণ মোর্চার পক্ষ থেকে এই বিলের বিরোধিতা করেছিলাম এবং এই বিল বিরোধিতা করতে 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 হাতরাসের কাণ্ড এসে গেল। হাতরাসের যে কাণ্ডটা, এই কাণ্ড নিয়ে এখন সারা ভারতবর্ষ তোলপাড়। তো সাথী আপনাদের একটা জিনিস বলে রাখি, আগামী 15ই অক্টোবর হাতরাসের যে মহিলাটার উপর অমানবিক অত্যাচার এবং খুন হয়েছে তার প্রতিবাদে আমরা প্রথম দফায় 8 অক্টোবর ধর্ণা করেছিলাম সারা ভারতবর্ষে DM মুখার্জির সামনে। তো আগামী 15 অক্টোবর এই প্রতিবাদে সারা ভারতবর্ষের 31টি রাজ্যের 550টি জেলায় একই সময়ে একই সঙ্গে এই প্রতিবাদে র্যালি প্রদর্শন করা হবে। তো আমি আশা রাখবো আপনারা এবং আমাদের SC ST OBC মাইনরিটি তাদেরকে বলবেন, জানাবেন তারা যাতে এই অন্যায়ের প্রতিবাদ করতে সামিল হয়। কারণ আমরা যদি বলি যে না ওটা ইউপির কাণ্ড, এটা ইউপির কাণ্ড, আগামী দিনে যে এখানে হবে, এখন আমরা নিপীড়িত নির্যাতিত যদি একে অপরকে সাহায্য না করি, একে অপরের সহায়ক না বলি, তাহলে আমরা আমাদের দ্বারাই নিঃশেষিত হব। তো তাই ওইখানকার কাণ্ড থেকে আমরা যদি এটা না বলি যে ওইখানকার কাণ্ড ওরা ওইখানকার মানুষ দেখে দেবে, কারণ ওদিকে ঘুষি পড়ছে আর গোবর যদি হাসে তাহলে গোবরের মতো আর মুখ্য কেউ আছে? কারণ দুদিন পরে রোদ পেলে তো ওই ঘুষি হয়ে যাবে, ওই পড়বে।
তাহলে ভুসি পড়ছে, গোবর যদি হাসে তা দেখে, তাহলে দুদিন পরে তো ওই ভুসি হয়ে যাবে ভাই, ওই পুড়বে, ওকেও পুরাবে, ওকেও কি ছাড়বে? ছাড়বে। তো আমরা যাতে এটা না মনে করি যে ওটা ওইখানকার কাণ্ড, আমাদের এখানকার নয়, কারণ যে বা যারা তৈরি করছে তারা শুধু ওইখানকার নয়, বরং সারা ভারতবর্ষে তারা এই ধরনের কাণ্ডগুলো করছে এবং তাদের মদত দিচ্ছে ভারতের ব্রাহ্মণবাদী সরকার। তো এর জন্য যাতে আমরা আগামী 15 তারিখে আমরা সেখানে উপস্থিত হতে পারি, মালদা ডিএম মুখ্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করা হবে এবং আমাদের ধর্ণা প্রদর্শন র্যালি প্রদর্শন করা হবে এবং র্যালিটা শুরু হবে 420 মোড় থেকে। 420 মোড় থেকে সেটা ওই ইয়ে হয়ে রবীন্দ্র এভিনিউ হয়ে ডিএম, হ্যাঁ রবীন্দ্র এভিনিউ, রথগড়ে রবীন্দ্র এভিনিউ হয়ে ডিএম অফিসের সামনে যাবে এবং ডিএম অফিসের মাধ্যমে, ডিএম সাহেবের মাধ্যমে আমরা রাষ্ট্রপতিকে জ্ঞাপন দেব যাতে অবিলম্বে ওই 4 অপরাধীদের যাদের ধরা হয়েছে তাদের ফাঁসির সাজা হয়, এই দাবি। কারণ যে 4 অপরাধীকে ধরা হয়েছে, এখন উচ্চবর্ণের ব্রাহ্মণরা তারা কি বলছে, বলছে না ওরা অপরাধী নয়, অপরাধী যাতে তারা প্রমাণিত না হয় তার জন্য সমস্ত রকমের প্রমাণ লোপাট করে দিচ্ছে। ওইখানকার ডিজি বলছে না কোনো রেপিয়ার পয়েন্ট, ওইখানকার যে ডিএম ওই পরিবারের কাছে গিয়ে চাপ সৃষ্টি করছে, বলছে আপনারা এই বয়ান দিবেন না, এই বয়ান দিলে আজকে আপনারা সাংবাদিকের সামনে এই বয়ান দিচ্ছেন, কালকে সাংবাদিক থাকবে না, তখন কি করবেন? অর্থাৎ তখন বলছে তখন আপনাকে পেটানো হবে। যা বলছে যে এখন তো মিডিয়া অমুক ধমুক আপনারা বয়ানবাজি করেন, যখন কালকে থাকবে না তখন কি করবেন? অর্থাৎ তখন তাকে পিটাবে, তখন তাকে মারা হবে। এটাই তো বোঝাতে যাচ্ছে, না বলা কথা এটাই তো বোঝাতে যাচ্ছে যে এখন লোক আছে, যখন থাকবে না তখন যে আমরা পিটাবো, তখন কে বাঁচাবে, এই কথাই বলতে যাচ্ছে। তো এর প্রতিবাদে আমরা আগামী 15 অক্টোবর যাতে আমরা বিশাল সংখ্যক আমাদের SC/ST মাইনরিটি শক্তি প্রদর্শন করতে পারি, তার জন্য আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং আমাদের SC/ST OBC-কে আরও ব্যাপক হারে সেখানে অংশগ্রহণ করার প্রয়াস করবেন। এবং আজকের এই যে একদিনের প্রশিক্ষণ শিবির ছিল, এই প্রশিক্ষণ শিবির আপনারা ধ্যান সহকারে এসে সকাল থেকে বসেছেন, শুনেছেন, তার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই একদিনের প্রশিক্ষণ শিবির আমি এখানে সমাপ্ত করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় মন্দিবাসী।